প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে বলবো শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে, তারা শেখ হাসিনা ভারতে যাওয়ার কেউ আগে কেউ পরে দেশ ছেড়েছেন, আবার কেউ দেশেই আত্মগোপন থেকে ভারতে গিয়েছেন, কেউ বা ধরা গিয়েছে। আপনারা জানেন দরবেশ, দরবেশের কথা মনে নেই? কি সুন্দর সাদা শুভ্র দাড়িওয়ালা দরবেশ, সকলে তাকে দরবেশের কোটি 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 টাকা সম্পদ পাওয়ার, তার জন্য সে বুভুক্ষ ছিল। কিভাবে ধরা গেল? সদরঘাটে লুঙ্গি পরে দাড়ি ছাড়া ধরা গেলেন। এখন কোথায় আছেন? লাল দালানের ভিতর, তাই তো? এরকম ভাবে বহু পালিয়েছিল। কামালও কলকাতায়, কাউয়া কাদেরও কলকাতায়। এরকম আমি বলি, শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে, শেখ হাসিনা আওয়ামী লীগকে যারা ডুবিয়েছে, সরকারকে যারা ডুবিয়েছে, সেই ধান্দাবাজ বাটপার তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে পালিয়েছে। এমনই এক ধান্দাবাজ বাটপারের দেখা মিলল এই নিউ ইয়র্ক শহরে। অরিজিনালি আমেরিকা থেকেই শেখ হাসিনা দুইজন ব্যক্তিকে আমেরিকা থেকে হায়ার করে নিয়েছিলেন। এই দুইজন সবারই খুব সুপরিচিত। তাদের চোখে ধান্দাবাজি ধরা না পড়লেও এই প্রবাসে ওদেরকে, সচেতন প্রবাসীরা ওদেরকে ধান্দাবাজ বাটপারি মনে করে দীর্ঘদিন যাবত। এদের পদচারণাও এই দেশে অনেক দিন, 50 বছরের উপরে এই দেশে। সেই ধান্দাবাজদের একজন ডক্টর এ কে এম আব্দুল মমিন, প্রথমে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, তারপর শেখ হাসিনা তাকে ডেকে নেন বাংলাদেশে। জাতীয় সিলেট 1 আসন থেকে জাতীয় সংসদ সদস্য, পরে পররাষ্ট্রমন্ত্রী, পরে এবার আবার এমপি। এই একজন। আরেকজন ডক্টর শাহজাহান মাহমুদ, তিনি আইটির লোক, কম্পিউটারের লোক। তিনি বাংলাদেশে গিয়েছেন, তাকেও নিয়েছে। তবে এখানে কথা আছে যে অনেকেই বলে শেখ হাসিনা তো নয়, সজীব যে জয়ের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক থাকার কারণেই সুবাদেই এই দুইজন ব্যক্তি কে শেখ হাসিনা তার সঙ্গী করেছিলেন। সঙ্গী শব্দটার অর্থটা সঙ্গীর চেয়ে আরো ভালো হয়, যেটা বলা যায় যে তার তার রাজনীতির সঙ্গে, তার সরকারের সাথে সম্পৃক্ত করেছিলেন। যদিও ওদের দুজনের ব্যাকগ্রাউন্ডে, আমি আপনাদেরকে শুরুতে একটি কথা বলে রেখে, এরা দুজনের ব্যাকগ্রাউন্ডের আওয়ামী লীগের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, বিন্দু বিসর্গ আওয়ামী রাজনীতির সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। বরং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, ওদেরকে এক অর্থে রাজাকার প্রজন্মও বলা যায়, রাজাকারই বলা যায়। বাপদাদা ছিল রাজাকার, বাপদাদা ছিল মুসলিম লীগার। তখন রাজাকার বলতে মুসলিম লীগারদেরকেই বেশি করে বোঝা হতো, কারণ তারাই তো ইয়াহিয়া টিক্কা খানের সঙ্গী, ভয়াবহ সঙ্গী যারা ছিল, একটু উপরতলার সঙ্গীগুলি আর কি। নিচের গুলি তো রাজাকার ছিল, আলবদুল আনসার এগুলি ছিল। লিডারশিপে যেগুলি ছিল এগুলি কিন্তু অধিকাংশ মুসলিম লীগের। তো যাই হোক, এদের এদের পরিবারও কিন্তু মুসলিম লীগ, এবং এরা কিন্তু কোনোদিনই না ছাত্রলীগ, না যুবলীগ, না আওয়ামী লীগ, কোনো লীগের সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল। কিন্তু এরাই শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে। শুধু তাই নয়, এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যদি কেউ রাজনৈতিকভাবে এবং বদনাম দুর্নীতির মাধ্যমে ডুবিয়ে থাকে, তাহলে এই কজনই কিন্তু। আপনারা অনেক, আরো অনেকে ছিলেন ঢাকাতে। আমরা যারা বিদেশ প্রবাসে থাকি, আমরা প্রবাসে প্রবাস থেকে যারা গিয়েছে তাদেরকে আমরা চিনি।
নিউ ইয়র্ক, বস্টন, ওয়াশিংটন ডিসি সকলে তাদেরকে চিনে। আর ধান্দাবাজদের আরেকটা সুযোগ সুবিধা আছে, ওরা কি জানে যা কিভাবে জানে, আস্তে 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 সেই অলিন্দে, সরকারের অলিন্দে, সেই সেই পাওয়ারফুল নেতা নেত্রীদের আশেপাশে স্থান করে নেয়। সেটাও বোধহয় একটা যোগ্যতার প্রয়োজন। এই যোগ্যতা হয়তো অনেকের নেই বলে অনেকেই পারেনি। না হয় নিউ ইয়র্কে, আমেরিকায় বহুত বাংলাদেশি প্রফেশনাল, বহু বাংলাদেশি ডক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী অনেক রয়েছে, কিন্তু তাদের মধ্যে এই দুইজনকে পিক আপ করা হলো কেন? কারণ এই দুইজন সবচেয়ে বেশি তেলে সামাদি, চামচামি, যা কিছু বলেন, যে কোনো ভাষায় বলেন, গালি দেওয়ার দরকার নেই, কিন্তু এই 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 কাজগুলি তারা করেছে। কে এই ডক্টর মমিন? এই যে আব্দুল মমিন বস্টনে বসবাস করতেন। তিনি একজন সকল তথাকথিত, উনি উনি আমেরিকাতে আসছে বোধহয় 78 79-এ। আসাটাও বড় বিচিত্র তার। আপনারা জানেন যে খন্দকার মুস্তাক আহমেদ যখন ক্ষমতা নিল 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর, সেই খন্দকার মুস্তাকের ক্যাবিনেটে আওয়ামী লীগেরই আরেকজন মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, হবিগঞ্জের, আপনারা জানেন, সেই হবিগঞ্জে ফরিদ গাজীর সাথে পিএস ছিল, সম্ভবত পিএস ছিল, এই 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 টাইপের কিছু। এই ফরিদ গাজীর সঙ্গে কাজ করতে গিয়ে তারপর যখন মুস্তাক সরকারের পতন হয়, জিয়াউর রহমান আসেন, জিয়াউর রহমান সরকারের আমলে সে যে কাজটা করছে খুব বুদ্ধি করে, ওই চতুর বাটপার আগে থেকেই ছিল, বুদ্ধি করে সে আমেরিকায় এসে পড়ে পিএইচডি করার ছলে। তারপর থেকে এখানে, তো একটি কথা আগে বলে রাখি আপনাদেরকে, শেখ হাসিনা তাকে প্রথমে ইউনাইটেড নেশন, যেটা জাতিসংঘের সদর দপ্তর আমাদের নিউ ইয়র্কে, তিনি তাকে এখানে প্রথম করছেন কি আহ, স্থায়ী প্রতিনিধি। তারপর স্থায়ী প্রতিনিধি থেকে যখন তার চাকরিটা চলে যায় মানে তার মেয়াদ উত্তীর্ণ হয়, তখন সে আবার আরো উপরে যাওয়ার জন্য সে জানে, সে ইসেতে বাংলাদেশ, শেখ হাসিনার সাথে বাংলাদেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। শেখ হাসিনা যখন নিউ ইয়র্কে আসলো তখনই, যে আমার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে, তো এখন আমি তো, আমাকে আপনি কাজে লাগান, কাজে লাগাইতে পারেন। আর তার ছেলে তো ছিল তার খুবই সাপোর্টার, সজীব জয়। যাই হোক, বাংলাদেশে তাকে নিয়ে গেল। এই যে এইভাবেই কিন্তু তার বাংলাদেশে নিয়ে যাওয়া এবং সিলেটে নির্বাচন করা, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, মানে এমন একজন অযোগ্য ব্যক্তিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ইতিহাসে একজন অযোগ্য, অথর্ব, দায়িত্ব জ্ঞানহীন এবং অসৎ এবং দুর্নীতিবাজ, ইউএনএ কর্মরত অবস্থায় যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দুর্নীতি থেকে বড় বড় দুর্নীতিগুলি সে করেছে, সেটি লজ্জার ব্যাপার। এমন সব দুর্নীতিও হয়েছে, যে সমস্ত দুর্নীতিগুলি বলতে বা আরেক অন্যের কাছে শুনতেও লজ্জা লাগে। ভাই, ইউনাইটেড নেশনে কর্মরত অনেক পার্টি টাইটি হয়, সেই সমস্ত পার্টিতে দেশি বিদেশি কমিউনিটির লোকজনকে আপ্যায়ন করতে গিয়ে যদি রেস্টুরেন্ট থেকে খাওয়া এনে, খাওয়ার বিল হয় $2,000, আর আপনি যদি সরকারকে দেখান $10,000, এটা হইল? এই ধরনের দুর্নীতিও করতে হয়। সে এই ধরনের দুর্নীতি থেকে শুরু করে এই নিউ ইয়র্কের এই মিশনে বসেই সে যখন এখানে একটি অ্যাপার্টমেন্ট বলতে একটি ফ্লোর নেন, সেখানেও রিয়েল স্টেট ব্রোকারের মাধ্যমে কমিশন পেয়ে বিপুল অঙ্কের ডলার, বৈদেশিক মুদ্রার দুর্নীতি তিনি সেখানে করেছেন। ওয়াশিংটন ডিসিতেও সেটা হয়েছে। এবং আপনারা জানেন যে ওয়াশিংটন, আমি জানেন আপনারা জানেন কিনা, ওয়াশিংটন ডিসির দূতাবাস সে অনেক নয় চয় হয়েছে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেখানের যখন যে অ্যাম্বাসাডার ছিল তার মাধ্যমে নিশ্চয়ই তার সঙ্গে সংযোগ ছিল। তো প্রিয় প্রিয় দর্শক, যেটা বলছিলাম, এই AK-M আব্দুল মমিন, আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তার অনেক দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য শেখ হাসিনা সরকারকে অনেকভাবে বিব্রত করে। যেখানে আমাদের দেশে চিরাচরিতভাবে একটি ভারত বিরোধী প্রচারণা সবসময় ছিল, সেইখানে সেখানে আপনি দেখবেন সে কি এসে বলল,
ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। আবার বলল কি, ভারত বাংলাদেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। আবার বলল কি, চট্টগ্রামে হিন্দুদের জন্মাষ্টমীতে বক্তৃতায় গিয়ে বলল সে যে আমি ভারতে গিয়েছিলাম, ভারতের সরকারকে আমি বলেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। আচ্ছা, এত বুর্বক হইতে পারে? সে বলবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার, আর মোদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে? এটা হইতে পারে? মোদির সাথে তো শেখ হাসিনারই সরকারেরই অন্যরকম সম্পর্ক। আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকে যে যে ভারত আওয়ামী লীগ বলা হয় কেন, ভারতের যে পলিসিটাকে আমি ব্যক্তিগতভাবে নিজেও পছন্দ করি না, সেটা হলো যে ভারত কিন্তু সবসময় যে সরকারি ক্ষমতায় আসুক, তারা আওয়ামী লীগ এবং বিএনপিকে, সরি, আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতা বিশেষ করে শেখ পরিবারকে একটা অন্য মাত্রায় সম্মান হোক, আর যে কি ক্ষমতায় রাখতে হবে সেই ধরনের একটা ইচ্ছা অভিলাষ হোক, সেটা সবসময় কিন্তু হয়েছে। যদিও আমি মনে করি ভারত একটি আমাদের প্রতিবেশী, ভারত একটি ভিন্ন দেশ, ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে। ব্যবসার ক্ষেত্রে ভারত যেহেতু বড় দেশ, সেখানে বৈষম্য থাকতেই পারে, তারপরেও আমাদের সঙ্গে ভারতের ব্যবসার একটা সমতা, একটা বাণিজ্যিক যে গ্যাপ, যে গ্যাপটা, বৈষম্যটা যতটুক আমরা দেখতে পারি তার চেয়ে কম হওয়া উচিত। যেহেতু আমরা নিজেরাও ভারতের উপর নিয়ে, বাস্তবতা এই, ভারতের পেঁয়াজ, ডিম, চাল, বিদ্যুৎ এসব না আসলে আমাদের অবস্থা ভালো না। যদিও আজকাল অনেক রাজাকাররা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এগুলিতে অ্যাটেনশন দিয়ে লাভ নেই, কারণ ওদের অ্যালার্জি ভারত। এই মোমেনদের বংশধরই তারা, কিন্তু এই যে আব্দুল মোমেন, তার বংশধরই। আচ্ছা ভাই বলেন তো, মোমেন ওই 71-এ 30 বছর তার, সে করতে ইসলামী ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সে আওয়ামী লীগের হয় কিভাবে? সে আওয়ামী লীগের কিভাবে হয়? তার বাবা ছিল মুসলিম লীগের নেতা, তার বাবা মুক্তিযুদ্ধের দালালা ছিল। তো সে 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 এত মুক্তিযোদ্ধা, সে তো ছাত্রলীগ করে না, ইসলামী ছাত্র মানে যেটা ফেডারেশন সেটা করেছে। তো সে আবার আওয়ামী লীগে আসে কেন? এইভাবেই আওয়ামী লীগে রাজাকাররা ঢুকেছিল। যাই হোক, যেটা বলছিলাম, ভারতে তিনি মোদিকে বলে আসছেন, চট্টগ্রামে হিন্দুদেরকে বলল যে এসে, আবার হিন্দুদের এক সভায়, ও মাই গড, এটা আনবিলিভেবল, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলো কুমিল্লা, নাসিরনগর, কে না জানে? সারা পৃথিবীর মানুষ জানে। সেখানে দুর্গাপূজার সময় গন্ডগোল হলো, যেটার সে ছিল, আপনারা জানেন, এই যে ব্রাহ্মণবাড়িয়ার বা কুমিল্লার নাসিরনগরের যে এমপি ছিল, সেই এমপি বাহার, সেই বাহারের প্ররোচনায় ঘটনা ঘটেছিল। ডক্টর মোমেন কি বলছে জানেন? মোমেন বলল, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে একেবারে দেশ ভেসে যাচ্ছে, একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতির একেবারে তুফান চলছে দেশে। সম্প্রীতির ঠেলায় মানুষ দেশে থাকতে পারতেছে না, দেশে কিছুই হয় না, হিন্দু মুসলিম একেবারে খুব ভালো আছে। আবার এই ডক্টর মোমেনই জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে গিয়ে কি বলল? বলল, মোদিকে বলে আসছি, মানে মোদি তার চাকর, সে মোদিকে বলে আসছে যে হাসিনাকে ঢাকায় রাখতে হবে। এই সমস্ত অতি উৎসাহী রাজাকাররা, যেগুলি খন্দকার মুস্তাকও বঙ্গবন্ধুর ভিতরে থেকে করেছিল বলেই 75-এ বঙ্গবন্ধুর এই শোচনীয় পরিণতি ঘটে। মোমেন নামের মুস্তাকরাই আওয়ামী লীগের ভিতর ঢুকে আওয়ামী লীগের 12টা না 14টা বাজিয়েছে। এই শেখ হাসিনার পতন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার জীবনে কোনোদিন আওয়ামী লীগ করিনি। আমি 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 ছাত্র রাজনীতি করছি, ছাত্র ইউনিয়ন করছি, আমি ন্যাপ কমিউনিস্ট পার্টির সমর্থক ছিলাম। আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি সমাজতন্ত্র এবং গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাই একটি দেশের মুক্তির একমাত্র পথ। দেশে বৈষম্য দূর করা, সেটা রাজনৈতিক বক্তব্য, সেটা তবে আমি আমার অবস্থানটা আপনাদেরকে বললাম। আর এই রাজাকার মুভমেন্ট, আপনারা বিশ্বাস করতে পারেন, শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ ছাড়লো, এই মোমেন বাংলাদেশ ছেড়েছে তারও আগে। সে ঠিকই বুঝতে পারে, এই দান্দাবাজরা ঠিকই বুঝে। আমি অবাক হব না ওই দান্দাবাজের সঙ্গে ওনাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা। সে কিভাবে দেশ ছাড়ে?
সে তো আগেই দেশ ছেড়ে দিছে। আর সে এত অন্যায় কাজ করছে। আরেকটা অন্যায় কাজের কথা বলি, তার আমেরিকান সিটিজেন সে লুকিয়ে বাংলাদেশের সিটিজেন হিসাবে সে জাতীয় সংসদ নির্বাচন এবং পররাষ্ট্রমন্ত্রী হয়। এটা তো অন্যায় কাজ। তারপর কিভাবে আবার পাশে আমেরিকান পাসপোর্টটাও রেখে দিচ্ছে, পরে আমেরিকান পাসপোর্ট নিয়ে ফুটে পড়ছে। এই হলো এই ডক্টর AKM আব্দুল মোমেন ধান্দাবাজ বাটপারের কাহিনী। এই শিক্ষিত লোকগুলি যদি এরকম, এই শিক্ষিত লোকগুলি, ভাই আমি আর শিক্ষিত, জামাতের ভিতরে শত শত লক্ষ লক্ষ শিক্ষিত লোক আছে। এখন জামাতের যত নেতাদের দেখি সবাই দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মানে ডক্টর, এই সমস্ত। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। ডক্টর মুভমেন্ট যদি জামাত হইতো তাও কিন্তু, বা জামাতের একটা উদ্দেশ্য, আদর্শ, একটা সততা আছে। অত 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 যে কাজটা করছে সেটা হলো ধান্দাবাজি। তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আদর্শ নেই। ওই বাবা মুসলিম লীগের ইয়ে ছিল, নেতা ছিল, তারা ইসলামিক ছাত্র ফেডারেশন করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাস এই পর্যন্তই। ও আরেকটা কথা আপনাদেরকে বলি, না বললেই না, ওর সম্পর্কে অনেক কথা। আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি যাব না, তবে আমি একটি কথা বলবো, তার এক্স ওয়াইফ, তার সাবেক স্ত্রী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে তার স্ত্রী এবং দুটি সন্তানের সাথে যা করেছে, আনবিলিভেবল, অত্যন্ত মর্মান্তিক, ভয়াবহ ঘটনা। আমি কারো ব্যক্তিগত বিষয়, যদিও পাবলিক লাইফে যারা কাজ করে তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে বলে আমি মনে করি না। এজ ওয়েল আমি নিজকেও মনে করি আমি পাবলিকলি কাজ করতেছি। আমার যদি কোনো দুর্বলতা থাকে আপনারা বলতেই পারেন, 100 বার বলবেন। আমাদের আমি মনে করি যে আমার কোনো কিছু লুকানো বা কোনো কিছু লুকোচুরি খেলা উচিত নয়। এই কারণেই, কারণ আমি যেহেতু পাবলিকের সঙ্গে কাজ করি, আমার আমার কোনো ব্যক্তিগত ইস্যু থাকতে পারে না। তারপরেও ডক্টর মোমেনের ব্যক্তিগত ব্যাপারে আমি যাব না। সেটি অনেক লম্বা ইতিহাস, অনেক বড় গল্প। আমি এই পরিবারটির সঙ্গে দীর্ঘদিন আমার ভালো সম্পর্ক ছিল, ভদ্রমহিলা, আমি খুব দুঃখিত। ডক্টর মোমেনের এক্স ওয়াইফ আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি 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 ওই ভদ্রমহিলা হ্যাঁ, প্রায় 2 বছর হলো, খুবই মর্মান্তিক ঘটনা। তিনি মারা গিয়েছেন, আমি তার আত্মার শান্তি কামনা করি। এবং তার দুটি সন্তান আনবিলিভেবল মেধাবী, তার কন্যা লামিয়া এবং ছেলে রাজীব, দুজনেই অসম্ভব মেধাবী, ভদ্র, বিনয়ী। মানে চিন্তা করা যায় না যে এত সুন্দর করে তার এক স্ত্রী, যিনি নাসিম পারভিন, তিনি দুটি সন্তানকে মানুষ করেছেন। এবং এই ভদ্রমহিলাকে ডক্টর মোমেন কি পরিমাণ হার্ড টাইম, নির্যাতন, অপমান করেছেন, তার কোনো হিসেব নেই। যাক, আমি ওইখানে যাচ্ছি না। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে মুক্তিযুদ্ধের সময় যদি তার 30 বছর বয়স হয়, তাহলে তিনি গেলেন না কেন মুক্তিযুদ্ধে? এখন একেবারে বঙ্গবন্ধু, তিনি বঙ্গবন্ধু নিয়ে বই, এত মিথ্যাচার আর সারাক্ষণ মিথ্যা কথা। এমন সব আপনারা দেখবেন, তার বই আছে কিন্তু, তার কিছু লেখা আছে, সে শুধু বঙ্গবন্ধু ছাড়াই লেখাতে আর কিচ্ছু নেই। তো শেখ হাসিনা এখানেই খুশি, বঙ্গবন্ধুর কথা যে বলবে শেখ হাসিনা অজ্ঞান হয়ে যায়। শেখ হাসিনা একবার ভেবে দেখে না, যে লোকটা বঙ্গবন্ধুর কথা বলছে, এই লোকটা তো আমার দলেই করতো না, এই লোকটা তো এই আদর্শের লোকেই না। এই লোকটা তো ছিল মুসলিম লীগের ফ্যামিলি থেকে আসছে, সে তো ইসলামিক ছাত্র ফেডারেশন করতো। তো সে বঙ্গবন্ধুর কথা বলবে কিভাবে? সে নাকি বঙ্গবন্ধুর সঙ্গে ওইখানে গেছে, ওইখানে গেছে। মানে ফালতুর হওয়ার একটা সীমা থাকা উচিত। মানুষের মানে ন্যূনতম একটা কাণ্ডজ্ঞান থাকা উচিত। দেখেন, আমি কিন্তু সবসময় বিশ্বাস করি যে আগের দিনের যারা মুসলিম লীগ ফ্যামিলিগুলি ছিল, খুব আভিজাত্য পরিবার ছিল। তার রাজনীতি ভিন্ন হইতে পারে পরিবারগুলি, প্রত্যেক শহরে আপনারা দেখবেন বাংলাদেশে, যেন মুসলিম লীগের সাবেক যারা, এরা খুবই খানদানি অভিজাত পরিবার। তারা তারা একটা অন্যরকম বিষয় মেনটেন করত। কিন্তু এই ডক্টর মোমেন মানে একটি একটি অভিজাত পরিবার থেকে এসে সে এত বড় ধান্দাবাজ পার হইতে পারে, আমার ভাবতে অবাক লাগে। সবসময় সে তার বড় ভাই আবুল মাল আব্দুল মুহিতকে সে খুঁটি হিসাবে ইউজ করছে সব সময়।
কারণ শেখ হাসিনা ওনাকে অসম্ভব ইসে করতেন। এটাও তো আরেক সমস্যা। ভাই, আবুল মাল আব্দুল মুহিত ছিল জাতীয় পার্টি, এরশাদের লোক। শেখ হাসিনাকে তাকে কেন আনতে হবে? আমাদের দেশে অর্থনীতিবিদের অভাব পড়ছে যে অর্থমন্ত্রী বানাতে হবে। আবুল মাল আব্দুল মুহিত তো এরশাদের লোক, জাতীয় পার্টির লোক। সেও আরেক দান্দাবাজ। দান্দাবাজিটা তার দান্দাবাজিটা বোঝা যায় না, আর ওর দান্দাবাজিটা বোঝা যায়। তা পার্থক্যটা হইলো এইটা হইলো ওদের পার্থক্য। আবুল মাল আব্দুল মুহিতের দান্দা দেখেন না। সারা পাকিস্তানের 8 মাস, 9 মাসের যুদ্ধ হলো তো, 8 মাস পাকিস্তানের আন্ডারে কাজ করলো। ছিলেন তিনি ওয়াশিংটন ডিসিতে, এমবেসিতে। 8 মাস, দেশ স্বাধীন হয়ে যাওয়ার 15 দিন আগে তিনি এমবেসি ছেড়ে দিচ্ছেন, পাকিস্তানের ছেড়ে দিয়ে বাংলাদেশের আনুগত্য স্বীকার করলেন। দেশপ্রেমিক হয়ে গেল, তিনি মুক্তিযোদ্ধা হয়ে গেলেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে গেলেন। এই হলো এদের ইতিহাস। এবং ওই আবুল মাল আব্দুল মুহিতকে এরশাদ এনেছিল। এরশাদের অর্থমন্ত্রী ছিল 9 বছরের মতন, যত কদিন সে ক্ষমতায় ছিল। এরপরে শেখ হাসিনা তাকে আনলেন। শেখ হাসিনা তাকে আনতে হবে কিনা? আওয়ামী লীগের মতো একটি দল, তার কি অর্থমন্ত্রী খুঁজতে হবে গিয়ে সাবেক আমলাকে? বঙ্গবন্ধু কি আমলা দিয়ে অর্থমন্ত্রী বানিয়েছিলেন? বঙ্গবন্ধু তো অর্থমন্ত্রী বানিয়েছিলেন ইয়ে তাজউদ্দিন আহমেদকে, আমাদের প্রথম প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনা নিজের পায়ে কুড়ালটা নিজেই দিছে ভাই। সেটা এখন যাই বলেন, সে মাঝে মাঝে খুব ভাবতে খারাপ লাগে। সেটা কি দেখেন, এই যে আজকে যারা ছাত্র আন্দোলন করছে, সার্জিস আলম কোন, হাসনাত আব্দুল্লাহ বলেন, যারাই বলে, সবগুলি ছাত্রলীগ করতো। টাকা নিয়ে নিয়ে ওরা ওরা সবাই তাদেরকে ঢুকাইছে। তো তাদের দোষটা কি? তারা তারা তো বলছে এটা কনস্পিরেসি। তাদের তাদের তারা ওখানে গেছেই, তারা ওইখানে মানে এটার ভিতরে ঢুকে আঘাত করবে। তো তাদেরকে ব্লেম দেওয়া, আমি তো মনে করি যে তারা, তাদের একটা অনেস্টি আছে, তারা এটা স্বীকারও করছে, তারা বলছে ওই জিনিসটা। যাই হোক, আব্দুল মোমেন সম্পর্কে বলছিলাম যে আব্দুল মোমেন আরেক ঘটনা শোনেন, এটা তো আরো অবাক হবেন। 91-এ খালেদা যখন ক্ষমতায় আসলো, খালেদা জিয়া, সেই খালেদা জিয়ার কাছে গিয়ে সে 91 সালে হাজির হয়েছিল। আমি কিন্তু এর আগেও এই রিপোর্টগুলি করেছি আমার সাপ্তাহিক জন্মভূমি পত্রিকায়, এবং এই রিপোর্টের অনেকগুলি রিপোর্ট কিন্তু শেখ হাসিনা নিজেও দেখেছেন। তৎকালীন কি বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তিনিও দেখেছেন। তার সঙ্গেও আমার এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল। তিনি খালেদা জিয়া যখন প্রথম 91-এ নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে নিউ ইয়র্কে আসেন, তিনি এসে জাতিসংঘে ভাষণ দেন সেপ্টেম্বরে। খালেদা জিয়া ছিলেন তখন ওয়ালড্রপ এস্টোরিয়া নামে একটি খুব অভিজাত হোটেলে। এই ডক্টর মোমেন তার আগের স্ত্রীকে নিয়ে, ওনার নাম নাসিম পারভিন, নাসিম পারভিনকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায়। কারণ দেখা করতে যায়, মানে সুযোগ পাইছে এইভাবে যে এই আব্দুল মোমেনের আপন খালাতো ভাই ছিল যুক্তরাষ্ট্র বিএনপির প্রেসিডেন্ট, এবং তাকে নিয়ে সে গিয়েছিল যে একটা চাকরি যদি খালেদা জিয়া তাকে দেন। খালেদা জিয়া দেননি। খালেদা জিয়া অন্তত এই ধান্দাবাজ রে বাটপার রে দেখে বুঝতে পারছে নিশ্চয়ই, আমার মনে হয়, সে তাকে নেয়নি। তারপর সে, এই তো, এরপর সে আওয়ামী লীগ হয়ে গেল। ছিল ইসলামিক দল, তারপরে জাতীয় পার্টি করলো, তারপরে জিয়াউর রহমানের থেকে সুযোগ সুবিধা নিয়ে তো সে আসলো, এটা সেটা আগেই বলছি। তারপর সে গেল খালেদা জিয়ার কাছে, সেখানে খালেদা জিয়া তারে পাতা দেয়নি। তারপর সে শেখ হাসিনার উপর ভর করলো। আর সবচেয়ে যে কাজটা করলো, শেখ হাসিনার ছেলে সজীব জয়কে খুব ভালোভাবে মগজ ধুলাই করলো। এই যে আমাদের জঙ্গিদেরকে যেভাবে মগজ ধুলাই করে না, ঠিক এইভাবে সজীব জয়ের মগজ ধুলাই করছে দুইটা লোক। একজন AK-M আব্দুল মোমেন, আর একজন হলো শাহজাহান মাহমুদ। সজীব জয় তো একেবারে উদাস হয়ে গেলেন। সজীব জয়কে মানে কি বলে ডক্টর মোমেন, যেহেতু তিনি বোস্টন থাকতেন, সজীব জয়কে তিনি হার্ভার্ডে নিয়ে গেলেন। হার্ভার্ডে কি করালেন বলে হার্ভার্ডে এডুকেটেড হলো। আরো অনেক কথাবার্তা, আমি সব কথা তো এগুলি বলা যায় না, পর্যায়ক্রমে বলবো, সেটা অসুবিধা নাই। আমি চেষ্টা করি অকপটে সত্য কথাগুলি বলার জন্য। আমি এত কিছু কেয়ার করি না যে স্বাধীন এবং নিরপেক্ষ সততার সাথে সাংবাদিকতা করতে আমি আমার জীবনে কোনো দিন
অন্যায়ের সাথে আপোষ করি নাই, করবো না। আমার সাংবাদিকতার বয়সও প্রায় 4 দশক। তাই বলছি। তো এই হলো সজীব জয়কে খুব ভালো করে মগজ ধোলাই করা হলো, যার ধরুন সব ক্ষেত্রে বিচরণের একটা পথ তিনি তৈরি করলেন। বাংলাদেশে অনেক অনিয়ম করেছেন তিনি। দেখুন আরেকটা জিনিস কি, নিউ ইয়র্কেও সে কি করলো, নিউ ইয়র্কে আওয়ামী লীগের দুটি গ্রুপ। সে একটি গ্রুপ যেটা ডক্টর সিদ্দিকুর রহমানের আওয়ামী লীগ, ওটা না, বিপরীতে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে সে মানে ইসে ওই যে বলে না যে অগ্নিতে ঘিতাহুতি দেওয়া, এখানেও সে দলীয় রাজনীতি অনেক প্লে করছে। এমনকি সে সে যখন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, সে সে নাক গলাইতো ওয়াশিংটন মানে ডিসিতে আমাদের এমবেসি নিয়ে, সে নাক গলাইতো নিউ ইয়র্কের কনসুলেট কনসুলেট জেনারেল নিয়ে, অথচ ওইগুলি তার কাজ ছিল না। সর্বত্র তার একটা বিচরণ সে প্রতিষ্ঠাতা করতে যাচ্ছে, সেটা এগুলি সকলের জানা। তারপর যখন সিলেট গেছে, আপনারা তো সিলেটে যারা আছেন জানেন, সিলেট গিয়া সিলেটের যে আভ্যন্তরীণ রাজনীতি, সেখানে গিয়েও সে বহু দান্দা করছে। দান্দা করছে সেখানে। যারা দীর্ঘদিন যাবৎ সিলেটে যারা রাজনীতি করে আওয়ামী লীগের, তারা নমিনেশন পায় না। আর শেখ হাসিনা আর সজীব জয় নমিনেশন দিয়ে দেয় ডক্টর আব্দুল মোমেনকে। আব্দুল মাল আব্দুল আবুল আবুল মাল আব্দুল মুহিত, এই যে আগের অর্থমন্ত্রী, বললাম না যে ওই ছিল তার কুটি। উনি গিয়ে হাসিনাকে বলতো, আর হাসিনা বাস হয়ে গেল। ওই সিলেট এক ডক্টর এ কে এম আব্দুল মোমেন ক্যান্ডিডেট হয়ে গেল। ভাই, এই ধরনের অনিয়ম আওয়ামী লীগে আরো অনেক ঘটেছে। এই অনিয়ম তো একটা ঘটেনি। সেই সিলেটের আভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের সে অনেক ধরনের গ্রুপিং গ্রুপিং করেছে, সবকিছু করেছে। অথচ দেখেন, ভাবতে খুব অভাব লাগে যে আমরা যখন মাঝে মাঝে ভাবি যে মানুষ মানুষ এত বাটপার কিভাবে হইতে পারে, যে লোকটা জীবনে একদিনের জন্য আওয়ামী লীগ করেনি, যে লোকটা একেবারে আওয়ামী লীগের বিপরীতে একটা রাজনৈতিক দল করত, এই লোকটা আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগ তছনছ করে দিবে। আর শেখ হাসিনা চেয়ে চেয়ে দেখবে, সজীব জয় তাকে আদর করবে, ওইটা ভাবা যায়? আপনারাই বলুন, এটা কি ভাবা যায়? ইদানিং সে নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে এই যে আবার এখন নিউ ইয়র্কে আমরাই কিন্তু প্রথম সাপ্তাহিক জন্মভূমিতে প্রথম রিপোর্ট করে, আজ থেকে 1.5-2 মাস আগে তাকে দেখা গেল। তার কিন্তু আগে ছিল কিন্তু 75 বছর বয়সে যুবকের মতো চেহারা। কিভাবে জানেন? পরচুলা লাগানো তার, দেখছেন না? তার পরচুলা নিশ্চয় লাগানো দেখছেন। আর এখন 1.5 মাস আগে একটি সামাজিক অনুষ্ঠানে নিউ ইয়র্কে সে প্রথম আসে। সেইটার থেকে আমরা প্রথম খবরটা পাই, এবং সেটা আমি প্রথম রিপোর্ট করি এবং আমার ফেসবুকেও একটা পোস্ট দেই। তারপর এই এবার এই 2 দিন আগে বিজয় দিবস উপলক্ষে সে আওয়ামী লীগের যে আরেকটি বিকল্প গ্রুপ আছে যেটা, সেটার নেতাদেরকে সে করে সে বিজয় দিবসে আসলো বক্তৃতা দিতে। খুব ঘৃণা হয়, বুঝছেন? এটা ওই যে রাজাকারদের এই উদ্ধত্ত দেখলে ঘৃণা হয়। যে লোকটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যার পিতার সক্রিয় সহযোগিতায় লক্ষ লক্ষ যে শহীদ আমাদের স্বাধীনতা সংগ্রামে আত্মহত্যা করেছে, তাদের কিছু হলেও তো সিলেটে মারা গেছে, গেছে না? যে লোকটার সাথে বিন্দু বিসর্গ মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বরের সম্পর্ক নেই, সেই লোকটাকে এনে আওয়ামী লীগের অন্য একটি গ্রুপ সেখানে তাকে কি করলো, তাকে প্রধান অতিথি করে কি জানি অনুষ্ঠান করছে। তো এই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের তো উপর লেভেল থেকে তৃণমূল, সে কথা আমি কিন্তু কখনো, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি বলতে চাই সেই কথাটা। আমি কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে চুর মনে করি না। আপনারা কে কি মনে করবেন আমি জানি না। আমি বিশ্বাস করি না খালেদা জিয়া চুরি করতে পারে, আমি বিশ্বাস করি না শেখ হাসিনা চুরি করতে পারে, বঙ্গবন্ধু কন্যা চুরি করতে পারে, আমি বিশ্বাস করি না খালেদা জিয়া চুরি করতে পারে, জিয়াউর রহমানের স্ত্রী, আমি এটা বিশ্বাস করি না। আমি জানি না তাদের ছেলেদের কথা। তারেক রহমানের অনেক নয় চয় আছে, অনেক শুনেছি। সজীব জয় নিয়েও অনেক নয় চয় আছে, অনেক শুনেছি। তবে সজীব জয়ের প্রতি তবুও আমার যে তারেক রহমানের চেয়ে একটু আস্থা বেশি, এই কারণেই সজীব জয় কতটুকু চুরি করতে পারে, কতটুকু নিচে নামতে পারে, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু তারেক রহমান এই হাওয়া বাবন করে অনেক কিছু করে কিন্তু অনেক নিচে নেমেছিল।
আশা করি দীর্ঘ প্রবাস জীবনে তার সুমতি হয়েছে, সেটাও পাশাপাশি বলে রাখি। দিন চলতে থাকে, পদ্মা, মেঘনা, যমুনা, আমাদের এই নিউ ইয়র্কের ইস্ট রিভার দিয়ে অনবরত পানি চলছে। কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় সব ঈশ্বর জানে। প্রিয় দর্শক, তো বলছিলাম যে ওই মোমেন সম্পর্কে বললে তো বললাম অনেক বড় ইতিহাস। ও আরেকটি কথা আপনাদেরকে না বললেই হয়, সে সব দান্দা বুঝে। সে নিউ ইয়র্কে একজন সাংবাদিক আছে, এদেরকেও তিনি তার গেটু পুত্র, ওদেরকেও তিনি লালন পালন করে। একটা ভুয়া মুক্তিযোদ্ধা সাংবাদিক, তাকে সে মানে খুব মানে তদবির টদবির মানে থেকে শুরু করে যত ধরনের মানে সেবা করার সাংবাদিকের খুব সারা, ওই সাংবাদিকও তার জন্য একজন দিলদরিয়া ছিল, একেবারে জানে মন। মানে প্রধানমন্ত্রী যদি নিউ ইয়র্কে আসতো, সেপ্টেম্বরে আসতো, ওই সাংবাদিক প্রধানমন্ত্রীকে শুধু প্রশ্ন করতো মোমেন নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, ডক্টর মোমেনের ইউনাইটেড নেশনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে, তারপর আপনি কি করবেন? আমরা চাই আপনি তাকে বাংলাদেশে নিয়ে যান, কাজে লাগান। এই হলো উপদেশ, এই হলো প্রশ্ন। যে আওয়ামী কিছু সাংবাদিক আছে না, এগুলো আসলে রাজাকার, এখন নতুন আওয়ামী সাংবাদিক হয়েছিল, এখন আবার চলে গেছে, জায়গা চলে গেছে। এগুলি কিন্তু এখন ভিতরে ভিতরে কিন্তু ওই লাইনে, ওই যে আমাদের একাত্তরের বিরুদ্ধে লাইনটা আছে না, ওই লাইনে আর কি। তারা এখন ওইখানে চলে গেছে, বিসমিল্লাহ বললা ওইখানে তারা এখন বহাল তবিয়তে আছে। আর এদিক দিয়ে আবার আওয়ামী লীগের আশাটাও ছাড়ে না। এই যে আওয়ামী লীগের কোনো কিছু হইলো বলে আবার আওয়ামী লীগেও আবার কুচাকুচি করে। এই যে আবার মোমেনের নিয়ে লাগছে, এই যে মোমেন এখন নিউ ইয়র্কে প্রকাশের, কিভাবে প্রকাশ হইলো শুনে না, ও মাই গড, এটা তো আরো ভয়াবহ। চুল নাই, টাকলা, ওই যে টাকলা ফুয়াদের মতো, ওই টাকলা ফুয়াদ কাউলা একটু পরিষ্কার, চুল নাই, ফ্রেঞ্চ কাট, অমিতাভ বচ্চনের মতন ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে রাখছে সে, চেনার উপায় নেই আসলে। কিন্তু সে যখন নিউ ইয়র্কে, আমরা প্রথম রিপোর্টটা যখন করি, সেই রিপোর্টটার পরে কিন্তু ওই অনুষ্ঠানে যারা ছিল তারাও অনেকেই তারা চিনে নাই, তো চেনার কোনো সাধ্য নাই। আপনারা ছবিগুলি দেখবেন। তো প্রিয় দর্শক, এই হলো আওয়ামী লীগের ভিতরে বাহিরে, আওয়ামী লীগের লেবাস পরে শেখ হাসিনাকে জানি না কিভাবে কনভিন্স করে ওরা আওয়ামী লীগের সর্বনাশ ডেকে এনেছে এই বঙ্গবন্ধু কন্যার জন্য। ভয়াবহ সংকট, ভয়াবহ বিপদ, যে বিপদের শেষ রক্ষা হলো ভারতে আশ্রয় নিয়ে। প্রিয় দর্শক, তো বলছিলাম ডক্টর এ কে এম আব্দুল মোমেন ইউএনএ স্থায়ী প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রী, বহু কিছু ছিল। তার ইতিহাস আরো অনেক লম্বা, তার গল্প আমার কাছে আরো অনেক, কিন্তু সবকিছুই এক ভিডিওতে শেষ হবে না। পরবর্তীতে কোনো ভিডিওতে আবার আপনাদেরকে জানাবো। আরো একটি কথা আপনাদেরকে বলি, আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমার ফলোয়ার্স এবং আমার ভিউয়ার্স অনেক বাড়ছে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে দেখবেন এবং অন্যকেও দেখতে বলবেন। এখন এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।